গবেষণাতে এটাও আসে যে মেয়েরা হার্ট অ্যাটাক একটু কম করে, ছেলেরা হার্ট অ্যাটাক বেশি করে, এটাও হতে পারে কারণ ছেলেদের হার্ট নিয়ে মেয়েরা খেলা করে। এর জন্য উদ্যোক্তা হিসেবে তাকে কেমন মনে হয়? বোল্ড। নাসিমা আক্তার নিশা। আমি ব্র্যান্ড প্রমোটার তিনটা নাম বলবো, একটু সিরিয়াল করবে। আচ্ছা। নদী খন্দকার, পারিয়াস মিরর, বারিশা হক। নো ম্যাটার হাউ মাচ মানি ইউ আর গেটিং বাই ইয়োরসেলফ, সেটা হতে পারে মাসে 2000 টাকা, সেটা হতে পারে মাসে 20,000 টাকা। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার এবং উদ্যোক্তা টুম্পা ফেরদৌস। আপু কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আপু। প্রথমেই যে বিষয়টা জানতে চাই, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে ব্র্যান্ড প্রমোটার বনাম উদ্যোক্তার যে পরিবেশ বা পরিস্থিতিটা যাচ্ছে, সেটি বোধহয় আপনিও অবগত। একজন উদ্যোক্তা এবং একই সাথে ব্র্যান্ড প্রমোটার হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি যদি খুব অল্প কথা এটাকে বলতে চাই, আমার মনে হয় যে কোনো ধরনের নেগেটিভিটি মানুষের মধ্যে সবসময় আনরেস্ট ক্রিয়েট করে। আমি অ্যাজ এ পার্সন খুব বিশ্বাস করি পজিটিভিটিতে। লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবে, অনেক কিছুই আমাদের মন মতো হবে না, কিন্তু সেই জিনিসগুলোকে আমরা কত পজিটিভ ওয়েতে ওভারকাম করে সামনে যেতে পারি। আমার কাছে মনে হয় এই জিনিসটা প্র্যাকটিস আমাদের সবার করা উচিত। আপনার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে আমরা দেখেছি বিষয়টাকে আসলে একটি সুন্দর জায়গা থেকে সমাধান হয়ে যাওয়ার একটা বার্তা কিন্তু আমরা দেখেছি। রাইট। আসলে এইটা কেন তৈরি হয়, এই সংকটটা কেন তৈরি হয়? সংকটটা ভাই এই জন্য তৈরি হয় কারণ আমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আমার কাছে কেন যেন মনে হয় যে উদ্যোক্তা হিসেবে আমরা সবাই আসলে সেম কনফিডেন্ট না। আমি একটা কথা সবসময় বলি যে আমি কিন্তু আমার নিজের ব্র্যান্ডের নিজেই প্রমোটার, এবং আমি একটা কথা যারা এই কনফিডেন্স ফিল করেন আমি তাদেরকে একটা কথা সবসময় মনে করিয়ে দিই যে একজন মায়ের থেকে তার বাচ্চার গুণাগুণ অন্য কেউ ভালোভাবে ডিসক্রাইব করতে পারবে না। এই কথাটা যদি আপনি মাথায় রাখেন, আমার মনে হয় আপনার আসলে ওই সিন্ডিকেটের মধ্যে পড়ার কিছু নাই যে একজন আপনার লাগবেই যে আপনার বিজনেসকে প্রমোট করে দিচ্ছে। আপনি মা, আপনার থেকে ভালো সন্তানকে কেউ বুঝবে না, বলতে পারবে না। সো ওই কনফিডেন্সটা যদি আমাদের মধ্যে চলে আসে একবার, আমার মনে হয় এই সিন্ডিকেটটা আসলে ভেঙে যাবে। প্লাস এই যে সবসময় একটা থাকে না যে উদ্যোক্তা বনাম ব্র্যান্ড প্রমোটার, এটা তো আসলে বনামের কিছু নাই, একজন আরেকজনের পরিপূরক না, আমরা একজন আরেকজনের হেল্প নিয়ে সামনে এগিয়ে যাব, এটাই তো আসলে লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই জিনিসটা সিন্ডিকেট না হয়ে কিভাবে সুন্দর একটা সম্পর্ক দিয়ে চলে যাবে, আমার মনে হয় এটার জন্য যদি আমি উদ্যোক্তা হিসেবে আমার মধ্যে সেই মিনিমাম লেভেলের কনফিডেন্সটা থাকে, আমার মনে হয় সিন্ডিকেটটা ভেঙে যাবে। ওকে, আপনি যে কনফিডেন্টের কথাটা বললেন, আপনি একাধারে শিক্ষিতা, তার উপরে সুন্দরী, এবং আপনি ব্র্যান্ড প্রমোশনের জায়গাটায় নিজেই নিজেকে আসলে অল ইন অল মনে করেন। সেই জায়গা থেকে আপনি আপনার যে ব্র্যান্ড সেটাকে যেভাবে প্রমোট করছেন, অন্য আরেকজন তো আসলে এভাবে পারে না, বা বাংলাদেশের ম্যাক্সিমাম উদ্যোক্তারাই পারে না। তাদের জন্য আপনার কি সাজেশন? আচ্ছা, এখানে আমি একটা খুব ভালো ইনপুটস দিতে পারি। আসলে এটার কিন্তু একটা রেসপন্সিবিলিটি আমাদের উপরও বর্তায়, কারণ আমরা যারা আলহামদুলিল্লাহ এখন একটা বেটার পজিশনে আছি, বা আমাদেরকে দেখে আরও 10 জন ইন্টারেস্টেড হচ্ছে এই ফিল্ডে কাজ করার জন্য, তাদের জন্য কি আমাদের কোনো দায়বদ্ধতা নাই? আছে। কিন্তু কিভাবে সেটা করতে পারি, এটা আমাদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা, একজন মানুষকে কিভাবে একটা বিজনেস প্ল্যাটফর্মে ইনিশিয়ালি সে যখন যুক্ত হচ্ছে তার কোন কোন জিনিসগুলো আসলে মাথায় রেখে তার বিজনেসটাকে রান করা। কারণ একটা প্রিপেয়ার্ড যে হোমওয়ার্ক করে আসবে, এই বাচ্চার যেই মেন্টালিটি থাকবে, একদম হোমওয়ার্ক ছাড়া একটা বাচ্চার মেন্টালিটি কিন্তু সেম থাকবে না। প্রত্যেকটা কাজের জন্য কিন্তু হোমওয়ার্কের দরকার আছে। আমরাও কিন্তু এই জায়গায় যে এসেছি অনেক ঠেকে শিখে এসেছি। সো নতুন করে যারা এই ফিল্ডে আসছে, আমার মনে হয় যে আমরা যারা মোটামুটি আলহামদুলিল্লাহ যারা একটা ভালো গুডউইল আমাদের আছে, আমাদেরকে দেখে আরও যেই 10 জন ইন্সপায়ার হচ্ছে, তাদের প্রতি আসলে আমাদের দায়বদ্ধতা আছে, এবং আমাদের বিভিন্ন ওয়ার্কশপ হতে পারে যে তাদেরকে এনকারেজ করা, তাদেরকে এনলাইটেন করা যে এই জিনিসগুলো এভাবে করলে আপনি নিজেও কনফিডেন্ট ফিল করবেন, বিজনেস ভালো করে রান করতে পারবেন, যেটা আপনি বললেন যে এই কনফিডেন্সটা আসলে আমি কিভাবে ছড়িয়ে দিতে পারি। আপনার জন্ম হচ্ছে দিনাজপুরে, ওখান থেকে স্কুল এবং কলেজ জীবন শেষ করে তারপরে ব্র্যাক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু পুরো দস্তুর একটা বিপরীত প্রফেশনে আসলেন, আপনি কর্পোরেটেও ছিলেন। আমরা একটু আসলে গল্পটাই শুনতে চাই, মানে গয়নার বাক্সের গল্প শুনতে চাই। সো ব্যাপারটা এরকম যে ক্রিয়েটিভিটি জিনিসটা এমন যে আপনি অনেক বেশি লুকিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভ ব্যাপারটা আমাকে সবসময় টানতো। সো যার কারণে যেটা হয়েছে, যখন আমি আর্লি 2000-এর কথা যদি বলি, আমি স্কুল জীবন শেষ করছি, কলেজে যাচ্ছি, সবাই রিলেট করতে পারবে বাংলাদেশের মার্কেটের মেয়েরা, আমাদের সময় কিন্তু গজ কাপড়ের খুব চল ছিল।
গজ কাপড় আমরা পছন্দ করে কিনতাম, ওখান থেকে লেজের দোকানে যেতাম, সেই লেজ দিয়ে নিজেরা ডিজাইন করতাম এবং পরে সেটা পরে কলেজে আমরা যেতাম বা ভার্সিটিতে আমরা যেতাম। এটা দেখে আরও 10টা মানুষ, এই তোর কাপড়টা অনেক সুন্দর, কোথা থেকে কিনেছিস, এই জিনিসগুলো কিন্তু আমাদের মেয়েদেরকে কিন্তু খুব মোটিভেট করে। সো আমি যেটা দেখলাম যে আমার ফ্যাশন সেন্সটা অনেকে পছন্দ করছে। সো ওখান থেকে বেসিক্যালি এই গয়না বাক্স যদি আমি বলি, চাকরির পাশাপাশি আমি যেভাবে অফিসে যেতাম, যেই জুয়েলারিগুলো হয়তো আমি নিজে ডিজাইন করে পড়ছি, একজনের পছন্দ হয়ে যাবে এবং সেখান থেকে এটা আমাকে একটু করে দিও, তো এখান থেকেই কিন্তু সেই ইন্সপিরেশনটা, আচ্ছা আমার করা জিনিসগুলো মানুষ পছন্দ করছে, এখান থেকে বেসিক্যালি আমার চাকরির পাশাপাশি গয়না বাক্সের যাত্রা শুরু। এখন কিন্তু আপনার একটা পশ লেভেলের ক্লায়েন্ট আপনি কোম্পানির আছে, আলহামদুলিল্লাহ। কেমন লাগে যখন আপনার একটা ড্রেস বা আপনার একটা প্রোডাক্ট কিনে অনেক প্রশংসা করে? খুবই ভালো লাগে ভাইয়া, স্পেশালি আরো বেশি ভালো লাগে রাস্তাঘাটে হয়তো যাচ্ছি, আমার ব্র্যান্ডের একটা শপিং ব্যাগ একজনের হাতে দেখা, আচ্ছা কাস্টমাররা আলহামদুলিল্লাহ আমাকে খুব পছন্দ করেন। আমার মনে হয় আমি খুব সিম্পল, আসলে আমি লাইফকে খুবই সিম্পলভাবে চিন্তা করি এবং সিম্পলিসিটি আমার খুব পছন্দ। এবং আপনি যদি বলেন যে আর 10টা মানুষের সাথে আপনি নিজেকে এক কথা একটু ডিসক্রাইব করেন তো, যে আপনার আসলে ডিফারেন্সটা কথা, আমি বলবো আই এম ভেরি সিম্পল পারসন। আপনি আমাকে যা দেখছেন আমি ইনসাইড অ্যান্ড আউট তাই। সো এই জন্য কাস্টমারগুলো দেখা যায় যে আমাকে পছন্দ করে এবং দ্য ওয়ে আই প্রেজেন্ট মাইসেলফ, দে অ্যাকচুয়ালি তারা যেটা করে চিন্তা করে যে আমি এই সিম্পলিসিটিটাই আমি নিজেকে দেখতে চাই। আমি যখন থেকে আমার সিম্পলিসিটিটা আরেকজনের মাঝখানে আমি রিফ্লেকশন পাচ্ছি, আমাকে খুব ভালো ফিল করে এটা। সত্যি বলতে কিন্তু মানে সিম্পলিসিটি যে বিউটিটা, এইটাই আসল বিউটি আসলে, কিন্তু আমরা আসলে অনেক বেশি অনেক কিছু হতে চেষ্টা করে। আমার মনে হয় না, আমরা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেদের মতো করে সুন্দর, প্রত্যেকটা মানুষের মধ্যেই ইন্ডিভিজুয়ালিটি একটা থাকে। সো ওই জিনিসটাকে আমরা যত বেশি নিজের মতো করে সামনে আনতে পারবো, আমরা কিন্তু মানুষের সাথে তত বেশি কানেক্ট করতে পারবো, মানুষজন আমাদের ইনার বিউটিটা তত বেশি দেখতে পাবে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমি আমার কাস্টমারদের সাথে কানেক্ট করতে পারি এবং দ্যাটস ওয়াই দে লাভ মি। আলহামদুলিল্লাহ, আমি খুব হ্যাপি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যেহেতু কাস্টমারের কথা বললেন, আপনার কাস্টমার তো সেলিব্রিটি কাস্টমার, পূর্ণিমা কেনে আপনার থেকে, রিচি সোলাইমানের মতো মানুষ কেনাকাটা করে। কেমন লাগে যখন একজন সেলিব্রিটিও আপনার ক্লায়েন্ট হয় এবং আপনার প্রোডাক্টের প্রশংসা করে বা আপনার প্রশংসা করে? মানে ব্যাপারটা কি, আর সত্যি কথা বলতে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো, আমি জানি না সেলিব্রিটি সম্পর্কে মানুষের অনেক ধরনের ধারণা থাকতে পারে, বাট টু বি ভেরি অনেস্ট ভাইয়া, এই পর্যন্ত আমি যতজন সেলিব্রিটি কাস্টমারকে আমি সার্ভ করেছি, তারা কখনোই নিজেদের সেই স্পেশাল রেকগনিশনের কখনো বেনিফিট নিতে চেষ্টা করে নাই। মানে আই এম সো মাচ, এটাকে আমি কি বলবো, আমি আসলে গ্রেটফুল এবং আমি প্রচণ্ড এটা নিয়ে আমি খুব অ্যামেজড ফিল করি যে একটা মানুষ, আলহামদুলিল্লাহ, যে সেলিব্রিটিগুলো আমার কাস্টমার, অনেক কিছু মানুষ ভাবতে পারে তারা এত ডাউন টু আর্থ, কখনো বলেন এই আমি কিন্তু অমুক, আমাকে কিন্তু আপনি এটা পাঠাতেই পারেন, নেভার এভার। মানুষের জীবনে আসলে জার্নিতে অনেক প্রতিবন্ধকতাও থাকে, প্রতিবন্ধকতা ছিল কিনা কোনো? অনেক ছিল ভাই, এখনো থাকে। এখনো আমি এখানে খুব সেজেগুজে সুন্দর করে এসেছি, বাট আপনি নর্মালি যদি আমাকে কখনো দেখেন আমার ওয়্যার হাউসে, দেখবেন আমি ওড়নাটা পেঁচিয়ে হাতের মধ্যে একটা ঝাঁটা নিয়ে, একটু হয়তো নোংরা হয়ে গেছে, আমি ওখানে পরিষ্কার করছি। সো থাকেই ভাই, এখন ব্যাপার হচ্ছে লাইফ আপনাকে ধরেই নিতে হবে, ইটস নট আ বেড অফ রোজেস। সো আপনাকে কাটার মধ্যে দিয়েই হাঁটতে হবে, এই সত্য আপনি যত তাড়াতাড়ি মানবেন, আপনাকে কাটাকে কাটা মনে হবে না, তখন ফুলই মনে হবে। আমি আসলে খুবই পজিটিভ মাইন্ডেড একজন মানুষ, আমি বিশ্বাস করি লাইফে প্রবলেম যে থাকবে, ইটস এ পার্ট অফ লাইফ, আমি এটাকে আসলে কোনোভাবে কাট অফ করতে পারবো না। সো এই জিনিসটাকে আমি মেনে নিই এবং আলহামদুলিল্লাহ এখন আমার কাছে সত্যি কথা বলতে যত কঠিন জিনিস আসুক না কেন, আমি একটা ইনার কল পাই, নো ইটস ওকে, ইটস টাফ, বাট আই উইল গেট ইট। নারীর অর্থনৈতিক মুক্তি এবং স্বাধীনতা কতটা বেশি জরুরি? অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। নো ম্যাটার হাউ মাচ মানি ইউ আর গেটিং বাই ইয়োর সেলফ, সেটা হতে পারে মাসে 2000 টাকা, সেটা হতে পারে মাসে 20,000 টাকা, বাট এই স্বাধীনতাটুকু থাকা উচিত। আপনি একটা ওষুধ খাবেন, একটা নাপা আপনার লাগবে, অথবা আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার স্যান্ডেলটা ছিঁড়ে গেল, এটার জন্য একটা স্যান্ডেল হয়তো আপনি 150 টাকায় পেয়ে যাবেন। আমি চাই না কোনো মেয়ে তার স্যান্ডেল একটা রিপেয়ার করতে হবে এটার জন্য অন্য কারো থেকে হাত পাতুক বা চেয়ে থাকুক যে সামওয়ান এলস উইল ডু দ্যাট ফর মি, আমি এটা চাই না কখনো। সো নারীর স্বাধীনতাটা অনেক দরকার, কারণ এটা একটা, আমি মনে করি শুনতে যেমনই লাগুক, দিস ইজ আ ভেরি নেকেড ট্রুথ, অর্থ মানুষকে কিন্তু সেই কনফিডেন্সটা দেয়, আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। উদ্যোক্তা হিসেবে নারীরা বেশি সফল হয়, এটা আমরা দেখেছি, স্পেশালি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে যদি আমরা ধরি। এটার কি কোনো রিজন বা ক্লু কখনো ভেবেছেন? আমি জানি না, মেয়েরা হয়তো বলে যে একটু সফট মাইন্ডেড, আমার মনে হয় মেয়েরা সফট মাইন্ডেড হইলেও ভেরি স্ট্রং মেন্টালিটির। সো দ্যাটস ওয়াই ওয়েন দে ফোকাসড অ্যাকচুয়ালি, হ্যাঁ, সো তাদের আসলে ফোকাসড। আর ছেলেরা যেটা হয় আসলে একসাথে মনে হয় অনেক কিছু চিন্তা করে ফেলে, সো আসলে ডানে বামে কোন দিকে যাবে আমি জানি না। আর আমার মনে হয় যখন একটা মেয়ে একটা কোনো কিছুতে সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে খুবই ফোকাসড ওয়েতে সে চিন্তা করে।
এটার জন্য হতে পারে যে মেয়েরা হয়তো সফল বেশি হয়, এবং গবেষণাতে এটাও আসে যে মেয়েরা হার্ট অ্যাটাক একটু কম করে, ছেলেরা হার্ট অ্যাটাক বেশি করে, এটাও হতে পারে। কারণ ছেলেদের হার্ট নিয়ে মেয়েরা খেলা করে। না না না, মেয়েরা মন থেকে না, মাথা থেকে চিন্তা করে, হ্যাঁ মনের কাজটা কম, সো হার্ট ইনট্যাক্ট থাকে, আমার কাছে এটা মনে হয়। সামনে ঈদ, জি ব্যবসায়ী হিসেবে তো অনেক বেশি চিন্তা ভাবনা, আলহামদুলিল্লাহ আসলে কেমন দেখতে চান? আলহামদুলিল্লাহ, মেয়েরা সবসময় বরাবরই নিজেকে সুন্দর দেখতে পছন্দ করে, সো ঈদের সিজন আসা মানে আমাদেরও সেই ফিলটা চলে আসা, এবং আমার খুব ভালো লাগছে যে আমার যারা কাস্টমাররা আছেন নিজেকে সুন্দর দেখানোর তাদের অলরেডি চেষ্টা শুরু হয়ে গেছে, আমাদের শোরুমগুলো বলেন বা অনলাইন বলেন, মাশাআল্লাহ দিলে তারা দেখছেন, সো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং একই সাথে আমি সবসময় চেষ্টা করি আমার বার্তার মাধ্যমে আমার যারা সাথে কলিগস আছেন, যারা নতুন উদ্যোক্তা, যারা এই লাইনে আসতে চেষ্টা করছেন, সবাইকে ইন্সপায়ার করার যে এটাই তো আমাদের সিজন, অনেক নেগেটিভিটি আমাদের চারপাশে থাকবে, ওভারলুক করে কাজের মধ্যে ফোকাস করে আসেন, আমরা একটা খুব সুন্দর ঈদ উপহার দিই, যেহেতু আমাদের দেশ লাস্ট 6 মাসে কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেলাম, সো আমার মনে হয় যে ঈদটা ঈদ এই হিসেবেই এখন আমাদের একটা প্রিপারেশন নিয়ে সামনে আগে যাওয়া উচিত। টুম্পা ফেরদৌস ব্যক্তি কর্পোরেট লাইফের বাইরে আসলে কি করে বা কেমন মানুষ, আমি একটু ডিসক্রাইব করবেন? ওকে, সো আমার যারা কাছের মানুষ আছেন তারা জানেন আমি প্রচন্ড ঘরোয়া টাইপ একটা মেয়ে, প্রচন্ড। আমার বাসায় থাকতে কি পরিমাণ ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না, এবং আমার একটা বারান্দা আছে, খুব শখের বারান্দা, আমি সময় পেলেই ওটা মানে সাজিয়ে গুজিয়ে ওখানে বসে থাকি। সো আমার প্রচণ্ড ঘর সাজাতে, ঘরকে মনের মতো করে রাখতে এই জিনিসটা আমি খুব পছন্দ করি। এবং যদি আমি মাঝে মাঝে চিন্তা করি যদি আমি কখনো গয়না বাক্সে টুম্পা না হতাম আমি কী করতাম, আমি হয়তো খুব শখের ছোট্ট একটা রেস্টুরেন্ট দিতে পারতাম যেখানে আমি নিজেই রান্না করতাম, যেখানে আমি নিজেই খাওয়াতাম, কারণ আমি রান্নাঘর খুবই ভালোবাসি, রাঁধতে পছন্দ করি, এবং আমার কাছের মানুষ যারা আমার খুব কাছের আমি তাদেরকে খাওয়াতে পছন্দ করি। উদ্যোক্তাদের মধ্যে কাকে ফলো করা হতো বা দেখা হতো যে ওয়াও খুব ভালো করছে, যে সময় আপনারা শুরু করছিলেন ওই সময়টাতে? তো সেক্ষেত্রে আমি বলবো এই জায়গাটাতে না ভাই ফলোর বিষয়টা কেন জানি কখনোই আমার মাথায় আসেনি, এটা শুধু উদ্যোক্তা হিসেবে না, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার মনে হয় নাই যে আমি অমুকের মতো হতে চাই, আমি যখন বিজনেসে আসলাম তখনও মনে হয় নাই, এর আগে যখন আমি জবে ছিলাম আমি গ্রামীণ ফোন এবং বাংলালিংকের মতো দুইটা মানে টপ লেভেলের টেলকো কোম্পানিকে আমি সার্ভ করেছি, আমার তখনও মনে হয় না আমি কারো মতো হতে চাই। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার আসলে কম্পিটিশনটা আমার নিজের সাথেই, আমি আজকে যে টুম্পা আমি কালকে এর থেকে একটু বেটার টুম্পা হতে চাই, পরশু তার থেকে আর একটু বেটার টুম্পা হতে চাই। সো যখনই আমার চোখে খুব সাকসেসফুল কেউ আসতো আমি চেষ্টা করতাম তার মধ্যে পজিটিভ জিনিসগুলো কি, তার মধ্যে সেই যে স্ট্রং পার্সোনালিটির যে ব্যাপারগুলো সেটা আমি অবজার্ভ করতাম, বাট আমি আসলে কখনো কাউকে ওভাবে ফলো করিনি। আমার মনে হয়েছে যে ওই জিনিসটা আমার মধ্যে নিয়ে আমি নিজেকে আরো কিভাবে বেটার হিউম্যান করতে পারি। 2025 সালে কি বেটার করবেন? মানুষ হিসেবে তো আমাদের সবার মধ্যে কিছু না কিছু ল্যাকিংস থাকে, আমার মনে হয় 2024 আমি যতটুকু স্ট্রং ছিলাম 2025 এসে আমি তার থেকে আরেকটু বেশি স্ট্রং। সো 2024 হয়তো আমাকে দেখে 10টা আমাদের আপুরা ফিল্ডে এসেছে, আমি চাই 2025 এসে 10-এর সংখ্যাটা 100-তে যায়, 100টা আপু যেন বলে যে টুম্পাপু যেরকম করছে আমরা খুব ইন্সপায়ার্ড, আমি ওভাবে নিজেকে দেখতে চাই। সো আমার মনে হয় 2025-এ যদি আমি 100 জন আরও আমার মতো যারা আছেন তাদেরকে যদি ইন্সপায়ার করতে পারি এটা আমার জন্য অনেক বড় একটা সাকসেস হবে। আমরা একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট খেলবো, আমি একটু নাম বলবো, আপনি তাদেরকে একটু বিশেষায়িত করবেন। আচ্ছা, ওকে। রুবায়েত ফাতেমা তানিম, উদ্যোক্তা হিসেবে তাকে কেমন মনে হয়? বোল্ড। নাসিমা আক্তার নিশা। আমি আসলে আপুকে ওভাবে চিনি না। ওকে। ফারিয়া নওয়াজ। শি ইজ দ্য সুইটেস্ট এভার। কত সুইট ওয়েতে একজন মানুষ বিজনেস কন্ডাক্ট করতে পারে, আমার মনে হয় ওনার থেকে সুইটেস্টের ভালো কোনো উদাহরণ আমি দিতে পারবো না। ওকে। ব্র্যান্ড প্রমোটার 3টা নাম বলবো, একটু সিরিয়াল করবেন। আচ্ছা। নদী খন্দকার, পারিয়াস মিরর, বারিশা হক। সেই ক্ষেত্রে আমি বলতে চাই নদী আপুর সাথে আসলে কারোই কম্পেয়ার আমি করতে পারবো না। হ্যাঁ, আমি নদী আপুর সাথে কখনো কাজ করি নাই, বাট আই স হার ওয়ার্ক, আমি ওনার প্রফেশনালিজম দেখেছি। এবং আপনি যে আমাকে সিরিয়াল করতে বলেন এটা অনেকে আমি জানি না কীভাবে নেবে, বাট আমি বলবো 1 থেকে 10 পর্যন্ত আমি নদী আপুকেই রাখতে চাই, এরপরে যদি সিরিয়াল করতে বলেন আমি হয়তো অন্য কাউকে বলবো, বাট নদী আপুর ধারের কাছে 1 থেকে 10 নদী আপু, তারপর ফারিয়া আর বারিশকে কততে রাখবেন? আমি সেক্ষেত্রে ফারিয়া আপুকে আমি 11তে রাখবো, আর বারিশা হককে নিয়ে আমার আসলে আমি মতামত দিতে চাচ্ছি না। কার গান শোনা হয় আসলে? প্রচুর গান শুনি ভাইয়া, আমি তো 90s, সো আমার মনে হয় ওই সময় বাংলা বলেন হিন্দি বলেন কলকাতার বাংলা বলেন আমি প্রচুর এই গানগুলো পছন্দ করি। এখনকার গানগুলো ঠিক আছে, বাট এটা আমার মনে হয় কি 5 মিনিট শোনার পর আমি বিরক্ত হয়ে যায় একদম। সো আমার যেটা হয় লাইভের, আমাদের তো আমি যেহেতু আমার ব্র্যান্ড প্রমোটার, লাইভের আগে একটা প্রিপারেশন টাইম থাকে আমাদের, আমি ওই সময়টা খুব এনজয় করি। যত 90s-এর হিন্দি হতে পারে বাংলা, তো র্যান্ডম যেটা মাথার মধ্যে ক্লিক করে আমি সেটা শুনি এবং খুব ফুর্তি মনে আমি রেডি হই। ব্যান্ডের মধ্যে 90s-এর কোনটা বেস্ট মনে হয় যে এর গান খুব ভালো লাগে যখন শুনি? শাফিন আহমেদ ভাইয়ার তো বাইরে আমি যেতেই পারছি না, এবং জেমসের একটা গান আমার খুব পছন্দ, কোনটা? তোর জন্য
অন্ধ হলাম, ও তোর প্রেমেতে অন্ধ হলাম। সুপার সুপার, জি, মানে ওটা শেষের দিকে এসো। জি। মানে জেমসকে নিয়ে আমরা মাঝে মধ্যে বলি যে জেমস এত অসাধারণ একজন সঙ্গীত ব্যক্তিত্ব, তাকে বাংলাদেশ বোধহয় আরো বেশি ব্যবহার করতে পারতো। সেই জায়গায় জেমসকে কম আমাদের দেশে মনে হয় এই ব্যাপারটাতে আমরা অনেকেই একটু অভাগা, যে আমাদের ট্যালেন্টটা কেন যেন আমার কাছে মনে হয় যে আমাদের দেশের মানুষের থেকে অন্য দেশের মানুষরা বেশি অ্যাপ্রিশিয়েট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটাতে আমাদের আসলে সবারই একটু কাজ করার আছে। আমরা না আমার কেন জানি এখন মনে হয় এখনকার যে এনভায়রনমেন্ট, আমরা নেগেটিভিটিকে বেশি অ্যাট্রাক্ট ফিল করি। কেন করি? আমি সত্যি এই প্রশ্নটা করি নিজেকে, আমরা কেন নেগেটিভ জিনিস, আপনি দেখেন একটা মার্কেটিংও মানুষ পজিটিভ মার্কেটিং এর থেকে বেশি নেগেটিভ মার্কেটিংটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমার লাইফে কখনোই ছিল না। এবং আমি আল্লাহ তাআলা আমাকে যতদিন বিজনেসে রাখবেন, আমি সবসময় কাস্টমারদেরকে বলি দোয়া রাখবেন, আপনাদের ভালোবাসা দিয়েই যেন আমার প্রমোশনটা হয়। আমি কখনো কোনো ভাইরাল টপিক নিয়ে নেগেটিভ মার্কেটিং নিয়ে আমি যেতে চাই না। মার্কেটিংয়ের ব্যাপারে, যে কোনো নেগেটিভিটির ব্যাপারে মানুষের যে অ্যাট্রাকশন, এটা আমার আসলে মাথায় কখনো কাজ করে না। এবং খুব চিন্তা করি নেগেটিভ জিনিস মানুষকে এত বেশি অ্যাট্রাক্ট করে কেন, যেখানে পজিটিভিটি ইটসেলফ সুন্দর জিনিস। ওইটা আসলে খুব সাময়িক সময়ের জন্য, আমরা খারাপ বিষয়ে যেমন খুব সাময়িক সময়ের জন্য অ্যাট্রাক্ট ফিল করি, রাইট, মানুষের আসলে প্রবৃত্তি সহজাত এরকম, ওটা খুব সার্টেন একটা টাইমের জন্য, কিন্তু আসলে ভালো জিনিসই চিরস্থায়ী। যেমন আমাদের জেমস ভাই, ঠিক কিন্তু যে গানটার কথা বললেন সেটি কিন্তু শাকিব খানের একটা সিনেমার গান, সত্তা সিনেমার গান, হাসিবুর রেজা কল্লোলের নির্মিত একটা সিনেমা। শাকিব খানের কি সিনেমা কখনো দেখা হয়েছে? উনার আমি লাস্ট দেখেছি তুফান, অ্যান্ড আই ওয়াজ লাইক আ বিগ ফ্যান। আমি ইনস্ট্যান্ট উনার ফ্যান হয়ে গিয়েছি এবং আই ওয়াজ সো শকড। আমার ফ্রেন্ডস একসাথে মিলে গিয়েছিলাম, আমি জাস্ট একটা কথাই বলেছি, উনার মধ্যে পোটেনশিয়ালিটি অনেক। আমাদের দেশের আমি বলবো হয়তো তার সেই ইউটিলাইজেশনটা ঠিকমতো প্রপারলি হয় নাই। হইলে তুফান প্রথম সিনেমা হইতো না এত ইন্টারন্যাশনাল মানের, তারও আগে তার আরও 10-12টা সিনেমা হয়ে যাওয়া উচিত ছিল। উনার মধ্যে এত পোটেনশিয়ালিটি আমরাই আসলে বের করে নিয়ে আসতে পারি না। আমার ধারণা উনার সিনেমা দেখার পর কেউ বলবে না উনি বাংলাদেশের একজন নায়ক। আমি নিজে বিশ্বাস করি না, অ্যান্ড আই ফিল সো প্রাউড যে আমাদের শাকিব খানের মতো একজন নায়ক আছে। দর্শক, আমাদের সাথে দীর্ঘ আলোচনায় ছিলেন উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটার টুম্পা ফেরদৌস। আমরা তার সাথে কথা বললাম তার প্রফেশন এবং প্রফেশনের বাইরে তার পছন্দ এবং ভালো লাগা নিয়ে। আশা করি পরবর্তী পর্বে নতুন কোনো উদ্যোক্তার সাথে নতুন কোনো গল্পে দেখা হবে। আমাদের সাথেই থাকবেন।